সম্প্রতি হাসিনার ভারতে অবস্থান ও ভারতের রাজনৈতিক কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ সংস্থা এশিয়া টাইমস, যেখানে বলা হয় হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় এখন প্রতিবিপ্লবের কৌশল নিয়েই আগাচ্ছেন। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা। আজকে ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদেরও ছিলেন, কিন্তু আজকে উনার এই বক্তব্যের পরে আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা। হাসিনার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ ইনশাল্লাহ। আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং বাংলাদেশে যে পরিমাণ মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং যেই রকম স্পষ্ট সাক্ষী তার সকল অপকর্মে রয়ে গেছে, তাতে স্বৈরাচারী শেখ হাসিনার কয়েকশো বছরের সাজা হবে এবং ফাঁসিও হবে। সুতরাং তার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ। কিন্তু আমি যেই জন্য আপনাদের কাছে সামনে এলাম সেটা হচ্ছে, তাহলে এই যে প্রতিনিয়ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং প্রতি ষড়যন্ত্রই তারা হেরে যাচ্ছে, পরাজিত হচ্ছে, যদিও আমাদের সার্বক্ষণিকভাবে যার যার দায়িত্ব চালিয়ে যেতে হবে। আমি দেখছি বিজিবি সুন্দর কাজ করছে, আগের চেয়ে প্রথম 16 বছরে প্রথমবার স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং একইভাবে সশস্ত্র বাহিনী এই বন্যায় এবং দেশের অন্যান্য সকল দায়িত্ব কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময় অবদমিত হতে হতে একেবারে এমন পর্যায়ে চলে গেছে যে ওই সিআরটিকে একেবারে দুধ দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত ওখানে আসলে আলো বিস্ফোরিত আলোর বিস্ফোরণ ঘটবে না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি এবং পরিবেশের বাইরে, আবহাওয়ার বাইরে তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এরপরে অক্সফোর্ড ক্যামব্রিজেতে পড়াশোনা করেছেন এবং যারা লেখাপড়া কম জানেন তারা মনে করেন যে কেউ যদি ইয়েল ইউনিভার্সিটিতে পড়ে, হার্ভার্ডে পড়ে, আরে জয় তো হার্ভার্ডে পড়ে। দেশ ত্যাগ করে ভারত গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা আমরা সকলে জানি। আবারও সে বাংলাদেশের গদিতে বসার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এমন একটা প্রতিবেদন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন। এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সাবেক দেলোয়ার হোসাইন, সাবেক মেজর, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তুলে ধরেছে। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা, আসিফ নজরুল বর্তমানে আইন উপদেষ্টা, তিনি কিন্তু আওয়ামী লীগের দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে একটা বিবৃতি দিয়েছে গতকাল। সেই বিষয়টি নিয়ে ফারুক হাসান তিনি কিছু মন্তব্য করেছেন এবং কি গোলাম মাওলা রনি সাহেবের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তার চলুন কথা না বাড়াই, গুরুত্বপূর্ণ 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। তো চলুন এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি। সবাইকে বলবো একটা লাইক দিয়ে দিন। চলুন দেখে আসি। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা। আজকে ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদেরও ছিলেন, কিন্তু আজকে উনার এই বক্তব্যের পরে আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা। এটা আমরা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই। তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার আছে, সংগঠন করার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকে এক প্রকারের অস্বীকার করেছেন। আমাদের এই বিপ্লবের প্রতি তিনি এক প্রকারের অবজ্ঞা দেখিয়েছেন। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে, শত শত মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। তিনি এই শহীদদের সাথে এক প্রকারের মস্করা করেছেন এই বক্তব্যের মাধ্যমে। এখন আসেন, আওয়ামী লীগ কেন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না? দেখুন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে কিংবা একটা রাজনৈতিক দল এটা বলার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ আগে রাজনৈতিক দল ছিল, কিন্তু বিগত 17টি বছর আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে নেচার, সেই জায়গা থেকে বেরিয়ে তারা একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল। এবং এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে, শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, শত শত মা বোন জীবন হারিয়েছে, এদেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। এরকম একটি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমাদের বলতে হবে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত একটা সংগঠনের নাম এবং এই অভিশপ্ত সংগঠনটি আগামীতে
বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না, দাঁড়ানোর সুযোগ নেই। মুসলিম লীগ বাংলাদেশে একসময় ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ পাকিস্তানকে জন্ম দিয়েছে এই মুসলিম লীগ। এখন মুসলিম লীগকে নিয়ে আপনারা কেন কথা বলেন না? আপনারা কি বলবেন যে মুসলিম লীগ আগে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল, এটা সেটা, তাদেরকে সুযোগ দেওয়া দরকার, তো তাদেরকে সরকারে বসিয়ে দেন, ওরা তো অনেক পুরাতন ঐতিহ্যবাহী দল ছিল। কিন্তু তাদের উপরে কেন আপনারা ব্লেম দিচ্ছেন? আমরা তো এটাও বলতে পারি, আমাদের এই যে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানও কিন্তু একসময় আল্লাহর প্রিয় একজন ফেরেশতা ছিলেন, অনেক প্রিয় ফেরেশতা। কিন্তু আল্লাহর একটা নির্দেশ না মানার কারণে আল্লাহ তাকে ফেরেশতার নাম থেকে তার নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নাম লিখে দিয়ে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। তো ইবলিস শয়তানও কিন্তু ফেরেশতা ছিল। এখন আপনারা আওয়ামী লীগকে যদি ওই বলেন তারা ঐতিহ্যবাহী দল, ভালো দল, দেশের জন্য অনেক কিছু করেছেন ইত্যাদি ইত্যাদি, এগুলো স্রেফ ওই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করা দেওয়ার একটা পায়তারা, এবং এর মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্র, একটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি। এই একই বক্তব্যের কারণে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে আমরা কিন্তু তার পদ থেকে সরিয়ে দিয়েছি। এখন আসিফ নজরুল একই বক্তব্য দিয়েছেন। আমার অত্যন্ত প্রিয়, আমার ক্লোজ, আমার একবারে কাছের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই, ছাত্র জীবন থেকেই আমরা ওনাকে একজন গার্ডিয়ান হিসেবে পেয়েছি। সেই আসিফ নজরুল স্যার আজকে যদি আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার কোনো বক্তব্য দেয়, আমি ফারুক হাসান তার ছাত্র হইয়া যাই হই, ঘৃণা করে প্রত্যাখ্যান করতে আমাদের এক বিন্দু পরিমাণ সময় লাগবে না, সে যত বড় প্রিয় শিক্ষক হোক না কেন আমাদের। কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার যে বা যারাই চেষ্টা করুক, ছাত্র জনতা তাদেরকে কখনোই মেনে নেবে না, গ্রহণ করবে না। এই কথাগুলো বলছি বন্ধুগণ। আজকে আমাদের সবার প্রিয়, অনেকের প্রিয় আস্থাভাজন ডক্টর আসিফ নজরুল স্যার যে বক্তব্যটি দিয়েছেন, এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারছি না, এটা আসলে মানার মতো কোনো বক্তব্য নয়। তিনি আজকে কিভাবে বলেছেন আমি জানি না, এটা আমাদের বাংলাদেশের ছাত্র জনতার হৃদয়ে এক প্রকারের রক্তক্ষরণ হচ্ছে যে আসিফ নজরুলের মতো শিক্ষক কিভাবে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বাংলাদেশে। মানে এটা আসলে কেউই মানতে পারছে না, আর মানার মতো আসলে কথাও না। আসিফ নজরুলকে আমরা সবাই একবারে আমাদের মানে হৃদয়ে জায়গা দিয়েছিলাম, আমাদের হৃদয়ের একদম অন্তঃস্থলে তাকে জায়গা দিয়েছিলাম। সে আসিফ নজরুল স্যার যদি আজকে বলে যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তাদের রাজনীতি করার অধিকার আছে, তাদেরকে রাজনীতি করতে দিতে হবে ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আসিফ নজরুল কাজ করছেন, কিংবা তিনি ভারতীয় কোনো পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। ভাই, আমার কথা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু আজকে আসিফ নজরুল স্যারের এই বক্তব্যের পরে আপনারা কি কেউ খুশি, স্যাটিসফাইড, সন্তুষ্ট? বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আসিফ নজরুল স্যার আজকে যে বক্তব্যটি রেখেছেন আপনারা খুশি কিনা? আমি কি বানিয়ে বলছি? তাহলে আমি নিউজটা দেখাই, আপনারা তো হয়তো ইতিমধ্যে সবাই আসিফ নজরুল স্যারের সেই বক্তব্যটি দেখেছেন। তারপরেও যদি আমি আপনাদের সেই নিউজটা একটু দেখাই, তিনি কিভাবে বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না। হ্যাঁ, ওনার এই বক্তব্যকে আমি সমর্থন জানাই, স্যালুট জানাই। আসলেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরাও না। তবে এখানে সবচাইতে বড় প্রশ্ন যেটি, সবচাইতে বড় কোয়েশ্চেন যেটি, সেটি আমাদের বুঝতে হবে যে আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল কিনা, এটা আপনাকে আগে বুঝতে হবে। যদি আপনি মনে করে থাকেন যে আওয়ামী লীগ আসলেই রাজনৈতিক দল, তাহলে সুযোগ দেন। কিন্তু আমরা বলি আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য থাকা দরকার, আওয়ামী লীগ তার প্রত্যেকটা বৈশিষ্ট্য হারিয়েছে, প্রত্যেকটা চরিত্র হারিয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। আমি এখন কুমিল্লায় অবস্থান করছি, কুমিল্লার মনোহরগঞ্জে। এটা হচ্ছে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের এলাকা। তো আজকেও শুনলাম আমাদের সহযোদ্ধারা বলছেন এখানে তাজুল ইসলামের সাঙ্গপাঙ্গরা এখনও নাকি তাণ্ডব চালাচ্ছে, তারা মেরে খাচ্ছে ত্রাণ, তারপরে এখানে মানে জনগণের উপরে নির্যাতন চালাচ্ছে। দেখেন, বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, কিন্তু কিছু কিছু জায়গা এখনো স্বাধীন হয় নাই। তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আনাচে কানাচে এখনো ঘাপটি মেরে বসে আছে। এখন আসিফ নজরুলের মতো দায়িত্বশীল ব্যক্তিরা যদি এ ধরনের বক্তব্য দেয়, তাহলে ওই আওয়ামী লীগের ঘাপটি মেরে বসে থাকা সন্ত্রাসীরা আরো সাহস পাবে, উৎসাহ পাবে। আজকে আওয়ামী লীগের অনেকেই আসিফ নজরুলের এই বক্তব্যটি পোস্ট দিচ্ছেন, প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন, আসিফ নজরুলকে স্যালুট জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা, যে না উনি ঠিকই বলেছেন। তার মানে বুঝেন যে আওয়ামী লীগ কতটা সুবিধা নিচ্ছে ওনার এই বক্তব্য থেকে। এই জন্য আমরা বলেছি, আপনি আমাদের প্রিয় শিক্ষকের খাতায় থাকেন, তালিকায় থাকেন, হোয়াট এভার, কিন্তু আপনি যদি জনগণের, ছাত্র জনতার মনের বাইরে গিয়ে, সিদ্ধান্তের বাইরে গিয়ে, চাওয়া পাওয়ার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, কথা বলে থাকেন, এদেশের ছাত্র জনতা কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না, গ্রহণ করবে না। হাসিনার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ ইনশাল্লাহ। আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং বাংলাদেশে যে পরিমাণ মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং যেই রকম স্পষ্ট সাক্ষী তার সকল অপকর্মের রয়ে গেছে, তাতে স্বৈরাচারী শেখ হাসিনার কয়েকশো বছরের সাজা হবে এবং ফাঁসিও হবে। সুতরাং তার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ। কিন্তু আমি যেই জন্য আপনাদের কাছে সামনে এলাম সেটা হচ্ছে, তাহলে এই যে প্রতিনিয়ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং প্রতি ষড়যন্ত্রই তারা হেরে যাচ্ছে, পরাজিত হচ্ছে, যদিও আমাদের সার্বক্ষণিকভাবে যার যার দায়িত্ব চালিয়ে যেতে হবে। আমি দেখছি বিজিবি সুন্দর কাজ করছে, আগের চেয়ে প্রথম 16 বছরে প্রথমবার স্বাধীনভাবে কাজ করতে পারছে, এবং একইভাবে সশস্ত্র বাহিনী
এই বন্যায় এবং দেশের অন্যান্য সকল দায়িত্ব কাজ করে যাচ্ছে। এবং যার যার জায়গায় যদি এই বিপ্লবী সরকার যদি সবাই ঠিকমতো নিজের দায়িত্ব পালন করে যায়, তাহলে ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠব। এবং রাজনৈতিক দলদেরকে বলবো, আপনারা দয়া করে এই বিপ্লবী সরকারকে সাহায্য করুন। ক্ষমতার লোভ ছেড়ে, ক্ষমতায় যাওয়ার লোভ ছেড়ে ওনাদেরকে আগে বিষ উৎপাদন করতে দেন এই বাংলার মাটির থেকে। তারপরে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা ইনশাল্লাহ দেশ চালাতে পারবে। কিন্তু গায়ে জোর করে এখন ক্ষমতায় বসতে চাইলে 6 মাসও কিন্তু সরকার টিকতে পারবে না, যা আমি বহুবার ব্যাখ্যা করেছি। কিন্তু আমি এখন মূল বিষয়ে চলে যাচ্ছি আজকে। সেটা হচ্ছে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যদি হাসিনা না আসতে পারে তাহলে ভারতের বিকল্প কি? ভারত ওই বিষাক্ত নাগিনী হাসিনার বিষাক্ত নাগিনী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে রয়ের অধীনে রেখে প্রশিক্ষণ দিচ্ছে। আগামীতে আরেক ফ্র্যাঙ্কেনস্টাইন, আরেক ফেরাওয়ান তৈরি করে বাংলাদেশের 75-এর যেরকম প্রতিশোধ নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এসে, একইভাবে 2024-এর বিপ্লবের প্রতিশোধ নিতে এই সাইমা ওয়াজেদ পুতুলকে তৈরি করা হচ্ছে। এবং বাংলাদেশ ধ্বংসের বাকি যতটুকু বাকি আছে সেটা যেন সাইমা ওয়াজেদ পুতুলকে দিয়ে সম্পন্ন করতে পারে, সেই জন্য তারা সম্পূর্ণ শক্তি তারা ব্যয় করছে, মনোযোগ ব্যয় করছে সাইমা ওয়াজেদ পুতুলের উপরে। সাইমা ওয়াজেদ পুতুলকে এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ার ডিরেক্টর হিসেবে তাকে নিয়োগ দিয়ে যায়। অথচ সাইমা ওয়াজেদ পুতুলের কোনো যোগ্যতাই নাই। যেসব প্রার্থী ছিল সেই তুলনায় সে একেবারে অযোগ্য। মাত্র 3 বছরের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের অভিজ্ঞতা, যা কোনো হিসাবেই পড়ে না। আর তার বিপরীতে যারা ক্যান্ডিডেট ছিল তারা বহু বছর অভিজ্ঞ এবং অনেক উচ্চশিক্ষিত। অথচ স্বৈরাচারী শেখ হাসিনা তারা এবং ভারত মিলে বাংলাদেশের জনগণের পয়সায় ঘুষ দিয়ে এখানে পদায়ন করেছে। এবং এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ান অফিসটা হচ্ছে নয়াদিল্লিতে। তার মানে বুঝতেই পারেন একেবারে ভারতের কোলে নিয়ে এখন এই পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রয়ের অধীনে। তাই আমরা শুরুতেই ভারতের বিষ দাঁত ভেঙে দিব। আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমাদেরকে অতি দ্রুত প্রধান উপদেষ্টা, বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টাকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনুরোধ করব যে অতি দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়ে এই সাইমা ওয়াজেদ পুতুলের এই প্রার্থিতা প্রত্যাহার করা হোক, নাম্বার 1। নাম্বার 2, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হোক যেন কিভাবে সাইমা ওয়াজেদ পুতুলের কোনো যোগ্যতা না থাকার পরে এবং তার বিপরীতে এতগুলো যোগ্য প্রার্থী থাকার পরে কি করে সাইমা ওয়াজেদ পুতুল এখানে পরিচালক হিসেবে স্থান পেল, তার তদন্ত যেন দ্রুত শুরু করা হয়। তাহলেই আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে আরও একটা। এবং বাংলাদেশে সাইমা ওয়াজেদ পুতুলের যে বিশ্ব ব্যাংকের দুর্নীতিতে জড়িত এবং পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িত সেই মামলা আবার চালু করা হোক এবং এই বিপ্লবী সরকারের অধীনে তদন্ত বোর্ড তৈরি করে সেই তদন্ত শুরু হোক। আর নয়তো বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে ভবিষ্যতে। সেই সুযোগ আর দেওয়া যাবে না। আমরা পরবর্তী প্রজন্মকে আর ভুগতে দেব না। তাই আমাদেরকে এখনই প্রোঅ্যাক্টিভ হতে হবে। আগাম পদক্ষেপ নিয়ে শয়তানদের 10 কদম আগে চলতে হবে। তাই বিপ্লবী ছাত্রদেরকে বলছি, তোমরা বিপ্লবী সরকারকে প্রতিনিয়ত চাপ দিয়ে অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলা নিতে সাহায্য করো। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার পরম মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতে শেখ হাসিনার এমন অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? সম্প্রতি হাসিনার ভারতে অবস্থান ও ভারতের রাজনৈতিক কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ সংস্থা এশিয়া টাইমস, যেখানে বলা হয় হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়া এখন প্রতিবিপ্লবের কৌশল নিয়েই আগাচ্ছেন। প্রতিবেদনটিতে বলা হয়, হাসিনার দৃষ্টিভঙ্গি এখনও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশ সহ এই উপমহাদেশে ভারতের জন্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার আরও সহজ হবে। আর এজন্যই দিল্লি সরকার এখনও অন্যদিকে না ঝুঁকে ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, 2014 সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিতর্কিত এক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন হাসিনা। সে সময় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেও ভারত সেটিকে আমলে নেয়নি। উল্টো সেই প্রতারণামূলক ভোটকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে। এরপর 2018 সালেও নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন দিয়ে নিজেদের ক্ষমতা পোক্ত করেন হাসিনা।
নির্বাচনের পর জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলেও বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম হাসিনাকে অভিনন্দন জানায়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 2022 সালের নির্বাচনেও। সে সময় ভারতের সাথে সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি নিঃশর্ত আনুগত্যের প্রকাশ ঘটায়। বিপরীতে মোদী সরকারও আওয়ামী লীগের কাঁধে ভর করে আধিপত্যের নেশায় মত্ত হয়ে ওঠে। সম্প্রতি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে ভারত। কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। ফলে পুনরায় ক্ষমতায় আসীন হওয়া ছাড়া আওয়ামী লীগকে অন্য কোনো বিকল্প দিচ্ছে না ভারত। রাষ্ট্রের অক্সফোর্ড হিসেবে খ্যাত এবং বাংলাদেশের আন্দোলনের সূতিকাগার এবং এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষার যেটাকে বলা হয় মাতৃগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ক্যাম্পাসে একজন নতুন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজ দায়িত্বে নিজ পরিচয় এই ভদ্রকে নিয়োগ দিয়েছেন। তার শিক্ষা, তার রাজনীতির পরিচয়, তার যোগ্যতা ইত্যাদি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে। আমি ভদ্রলোককে চিনি না। ফেসবুকে তার যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অনেক বিশাল ফিরিস্তি এসেছে। তো এই বিষয়গুলো নিয়ে তার পক্ষের যারা লোকজন আছে নানা রকম ইতিবাচক কথা বলছেন যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তার মতো প্রাজ্ঞ অভিজ্ঞ অনেক বিদেশি বড় বড় ডিগ্রিওয়ালা একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ লাভ করেছেন, তো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক পরিবর্তন হবে। সাম্প্রতিক সময় বিশেষ করে আওয়ামী লীগ জামানাতে যে চা সামোসা সিঙ্গারা মার্কা যে ভাইস চ্যান্সেলর এসেছিলেন, তারপর আরেফিন সিদ্দিকীর মতো ব্যক্তিত্বহীন, তারপরে দলদাস ভাইস চ্যান্সেলর এসেছিলেন, যিনি সব জায়গাতে মোমবাতি জ্বালাতেন। তো তাদের চাইতে এই নতুন যে ভাইস চ্যান্সেলর এসেছেন তিনি শতগুণ ভালো হবেন এরকম আশা ভরসা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং এই বিশ্ববিদ্যালয়ের যে চত্বর সেই চত্বরের সঙ্গে আমার ঘাম শ্রম অনেক কিছু জড়িত। বিশ্ববিদ্যালয়কে আমি যতটুকু জানি এবং বুঝি শুধু এখানে নয়, আরও অনেক জায়গাতে। আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, আরও অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি। অনেক জায়গাতে অনেক লাইব্রেরিতে পড়ার সুযোগ হয়েছে, অনেক জায়গাতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে। বিশ্বের সবচেয়ে যারা ট্যালেন্টেড লোক, যাদেরকে গ্লোবাল পার্সপেক্টিভে যাদেরকে বলা হয় যে তারা একটা বিশ্বমানের ইন্টেলেকচুয়াল, তাদের সঙ্গে এক টেবিলে বসে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই নিয়োগটি ভালো হয়নি। এটি এই আন্দোলনের যে আমাদের সফলতা সেই সফলতাকে কলুষিত করবে। আর এই যে নিপাট একজন ভদ্রলোক, তিনি একজন শিক্ষক, অতি উচ্চমার্গের শিক্ষক নিঃসন্দেহে, তো তার ক্যারিয়ারটি নষ্ট হয়ে যাবে এবং তিনি বিপদের মধ্যে পড়বেন, সমালোচনার মধ্যে পড়বেন যিনি নিয়োজিত হলেন। তারপর যিনি তাকে নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই নিয়োগের ফলে তিনিও বিপত্তির মধ্যে পড়বেন। কারণ কি? কারণ হলো অতি বিপ্লবী, অতি দলবাস লোক ভালো হয় না, মানে পছন্দের লোক ভালো হয় না। আমরা কয়েকজন লোককে, যেমন দেখা গেল সাদিকা হালিমকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে, প্রফেসর ডক্টর মিজানুর রহমানকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে, তারপরে ওয়াহিদুজ্জামান চানকে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। আর এখন এই যে কথা হচ্ছে যে 2 কোটি টাকা দাও ভাইস চ্যান্সেলর হও, দীপুমণিকে নিয়ে স্লোগান হচ্ছে। তো কাজেই ভাইস চ্যান্সেলরের যে পদবিটি এটি সাম্প্রতিক সময় অবদমিত হতে হতে একেবারে এমন পর্যায়ে চলে গেছে যে ওই চেয়ারটিকে একেবারে দুধ দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত ওখানে আসলে আলোর বিস্ফোরণ ঘটবে না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি এবং পরিবেশের বাইরে, আবহাওয়ার বাইরে তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এরপরে অক্সফোর্ড ক্যামব্রিজে পড়াশোনা করেছেন। এবং যারা লেখাপড়া কম জানেন তারা মনে করেন যে কেউ যদি ইয়েল ইউনিভার্সিটিতে পড়ে, হার্ভার্ডে পড়ে, আরে জয় তো হার্ভার্ডে পড়ে, হার্ভার্ড থেকে পাশ করেছে। আমাদের নসরুল হামিদ বিপু, তিনিও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। তারপরে একজন মন্ত্রী, আমি নাম বলবো না, গিবত হয়ে যাবে, তিনিও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। তো তার পিএইচ ছিলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন যে, আমি জিজ্ঞাসা করলাম যে উনি হার্ভার্ডে কি পড়েছেন? কিছুই পড়ে না, হার্ভার্ডের একটা কোর্স আছে, $15,000 দিতে হয়, সেই $15,000 দিয়ে সেই কোর্সটা করেছে, আর ওই কোর্সে যত কোশ্চেন টোশ্চেন যা কিছু আছে সব আমি তৈরি করে দিয়েছি। তো সেই মন্ত্রী বলতেন যে সে হার্ভার্ডে পড়াশোনা করেছে। তো অক্সফোর্ডেও একই অবস্থা। অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ থেকে শুরু করে বিশ্বের অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অনেকগুলো কোটা আছে, অনেকগুলো বিষয়াদি আছে। আপনি পিএইচডির জন্য এক ধরনের কোটা, বিদেশিদের জন্য এক ধরনের কোটা, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, দেয়ার আর ম্যানি থিংস। তো কাজেই এই ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে খুব বেশি ভালো কিছু জানবে, আর যদি সিটি কলেজ, কমার্স কলেজ বা রাজশাহী কলেজে পড়লে যে কিছু জানবে না, নট লাইক দ্যাট। শিক্ষাটা একান্তই একটা ব্যক্তিগত বিষয়। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, যেমন যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ধরেন, মানে ভালো ছাত্র, ভালো রেজাল্ট, এখনও পর্যন্ত বাংলাদেশে রেজা কিবরিয়ার পর্যায়ের ভালো ছাত্র দ্বিতীয় কেউ আছেন বলে আমার জানা নেই। তিনি বিশ্ববিদ্যালয় লেভেলে যে রেজাল্ট করেছেন,
তো সেই রেজাল্টে মানে গ্লোবাল সারা পৃথিবীতে ইকোনমিক্সের যে ভালো রেজাল্ট আছে তার মধ্যে প্রধানতম রেজাল্ট কিন্তু এই রেজা কিবরিয়া সাহেবের, শায়েম এস কিবরিয়া সাহেবের ছেলে। কিন্তু এই রেজা কিবরিয়া সাহেব যখন রাজনীতি করতে এলেন, গণ অধিকার পরিষদ করলেন, ভিপি নুরুল হক নুরু, তার সঙ্গে তিনি কিন্তু পারেননি। এবং ভিপি নুরুল হক নুরু একজন পাড়াগাঁয়ের একেবারে সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা একজন রাজনৈতিক নেতা। তো তিনি যদি চাইতেন, করেছেন কিনা জানি না, তিনি দৈনিক 10 বার করে গাবতলীর হাটে নিয়ে রেজা কিবরিয়াকে বিক্রি করতে পারতেন, আবার ক্রয় করে নিয়ে আসতে পারতেন। তো কাজেই জ্ঞান থাকলে যে সব কিছু হয়, নট লাইক দ্যাট। এবং রেজা কিবরিয়া এই নুরুদের সাথে না পেরে সে যে পুরো রাজনীতির থেকে কিভাবে অ্যাবান্ডেন্ট হয়ে গেল, এখন আপনি এটাকে মেধা কিভাবে বলবেন? তো শিক্ষকতা একটা জিনিস, খুব বড় শিক্ষক ছিলেন স্যার আইজাক নিউটন, দ্য টিচার্স মানে দ্য প্রফেসর অফ ম্যাথমেটিক্স। তারপর কিন্তু অবাক করার ব্যাপার হলো যে নিউটন সাহেব যখন ক্লাসে ঢুকতেন, ঢোকার সঙ্গে সঙ্গে তিনি ওই ব্ল্যাকবোর্ডে লিখতেন, ওই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি অঙ্ক করতেন, আর যাকে বলা হয় পিছনে তাকাতেন না। এরপরে পিছনে যারা ছিল তারা সবাই চলে যেত, একটা সিঙ্গেল ছাত্র থাকতো না। এবং তিনি কখনো টেরই পাননি যে তিনি যখন লেকচার দিচ্ছিলেন তার ক্লাসে একজন লোক নেই। পড়ে দেখেন, এই হলো অতি মেধাবীদের অবস্থা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে পদটি, এই পদটি প্রশাসনিক পদ। স্বাধীনতার পরে অনেকেই এসেছেন, তো তার মধ্যে আমি যাদেরকে দেখেছি প্রফেসর একা আজাদ চৌধুরী এবং এমাজউদ্দিন সাহেব, সর্বজন শ্রদ্ধেয় যে দলেরই থাকুন না কেন। কিন্তু এর আগে অন্যান্য ছিলেন, সাদেক হালিমের সাহেবের বাবা ছিলেন, প্রফেসর মান্নান ছিলেন, তারা অনেক বিখ্যাত। কিন্তু আমি এই দুজনকে আমি একেবারে কাছের থেকে দেখেছি। ঠিক এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার না থাকলে তিনি যত বড় ভালো শিক্ষকই হন না কেন, তিনি এরা কিন্তু খুব ভালো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার সঙ্গে সঙ্গে তাদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল, তাদের সামনে অনেক শিক্ষক বসতে সাহস পেতেন না, ডিপার্টমেন্টের ডিন সাহস পেতেন না। তো সেই যোগ্যতাগুলো না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব নয়। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে হলে তাকে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং তার একটা কানেক্টিভিটি থাকতে হবে, পলিটিক্যাল কানেক্টিভিটি থাকতে হবে, এবং দ্যাট মাস্ট বি মাইটি অ্যান্ড পাওয়ারফুল। তো সেই দিক থেকে যিনি আসছেন তার যে পলিটিক্যাল কানেকশন, সেই কানেকশনের যদি পলিটিক্যাল কানেকশন, সেই কানেকশনের যদি ক্ষমতা না থাকে এবং লাইন না থাকে, তাহলে তার পক্ষে ওই পদে বসে সাস্টেন করা একেবারেই সম্ভব নয়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা প্রায় 6 বছর যাবৎ আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, আমাদের একজন পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা সবাই জানেন, সেই 2018 সাল থেকে আমরা নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি পরিচালনা করে আসছি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় প্রায় 7 লক্ষের কাছাকাছি আমাদের পরিবার হয়ে গেছে। প্রায় এখন আপনার 6,77,571 জন পরিবারের সদস্য হয়েছে, অর্থাৎ সাবস্ক্রাইবার হয়েছে। তো আপনাদের ভালোবাসায় আমি অবশ্যই মুগ্ধ। তো আপনাদের আরও ভালোবাসা চাই, আরও দূর এগিয়ে যেতে চাই। আপনাদের এই ভালোবাসার চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি আপনাদের কাছ থেকে ভালোবাসা দিয়ে আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ সেটাও হবে সম্ভব। কারণ আপনারা সবাই জানেন, ভালোবেসে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আমরা সব সময় বর্তমান ইস্যু নিয়ে আলোচনা করার চেষ্টা করি, বা বর্তমান ইস্যুর বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।